আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প কথা শারমিন। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বিয়ের চুক্তি গল্পটির আরো একটি নতুন পর্ব নিয়ে। আমার এই গল্পটি যে যেখান থেকে শুনছেন না কেন অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর ইতিমধ্যে যারা আমাকে ফলো ও সাবস্ক্রাইব করেই ফেলেছে তাদেরকে জানাই অনেক, অনেক ধন্যবাদ। তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে বিয়ের চুক্তি গল্পটির আজকের পর্ব শুরু করা যাক। এদিকে তনিমা রান্না করতে করতে মনে মনে অভিজিতের কাছে সরি চাইতে লাগলো। সরি অভি, তুমি নিশ্চয়ই এখন আমার উপর খুব রাগ করছো। হ্যাঁ, আমার উপর তো রাগ করাই উচিত। আমি তো সেরকমই একটা কাজ করেছি। তোমাকে বাইরে অপেক্ষা করতে বলে আমি নিজেই আর গেলাম না। কিন্তু এদিকটা ফেলে কি করে যাব আমি? এই বলে তনিমা কিছুক্ষণ আগের কথাগুলোই ভাবতে লাগলো। তনিমা যখন ঘরে বসে রেডি হতে গেছে, ঠিক তখনই মাসিমণি আলপনা দেবীর সাথে লাউড স্পিকারে কথা বলছিল। দিদি, আর কতক্ষণ লাগবে তোমার? আর বলিস না, এই দিকটা এত ট্রাফিক, ১ ঘন্টার আগে তো আমি ঘরে ফিরতেই পারবো না মনে হচ্ছে। দিদি, তুই না এলে তো ঘরের কোনো কাজ এগোতেও পারবো না। আমি যতটা পারি করে নিচ্ছি, কিন্তু তুই যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরে আয়। হ্যাঁ রে, আমি আসার চেষ্টা করছি। মাসিমণি ফোন রেখে তনিমাকে বলল, শুনলে তো সবটা। এখনো তুমি হসপিটাল যাবে? পরে যাওয়া যেত না? চেক আপ তো আর পালিয়ে যাচ্ছে না। এখন এদিকটা সামলানো তো দরকার। তুমিও যদি চলে যাও, তাহলে এদিকটা কে সামলাবে বলো তো? দেখো তুমি কি করবে। আমার আর ভালো লাগছে এসবে মাথা ঘামাতে। অভি তো আমার একটাও কথা শুনে না। এখন ওকে বলা বেকার। ওর কোনো কাণ্ডজ্ঞানই নেই। অন্তত তুমি তো বোঝো যে এখানে তোমার এখন প্রয়োজন আছে। কালকে না হয়ে গিয়ে চেক আপ করে আসবে। দেখো, তোমরা যা ভালো মনে করো। আমি তোমাদের মধ্যে ঢুকতে চাই না। তোমার ব্যাপার। তাতাইয়ের গলার আওয়াজ শুনে তনিমা ভাবনা থেকে বেরিয়ে আসলো। বৌদি, দারুণ রান্নার গন্ধ এসেছে তো। কি রান্না হচ্ছে আজকে? তনিমা বলল, ৫ রকমের ভাজা, পোলাও, খিচুড়ি, আলুর দম, পনির, ক্ষীরের পায়েস, নবরত্ন আর ২ রকমের মিষ্টি। এটা শুনে তাতাইয়ের মুখ খুশিতে একেবারে উজ্জ্বল হয়ে উঠল। ও গোল গোল চোখ করে, আরে বাস, আজকে তো শুধু খাওয়ায় খাওয়ায় জমে যাবে তাহলে। এটা শুনে তনিমা ওর দিকে তাকিয়ে একটু হাসলো। তুমি কিছু খাবে তাতাই? না না বৌদি, একেবারে দুপুরে খাবো। এতগুলো খাবার খাওয়ার জন্য তো পেটটা খালি রাখতে হবে, তাই না? রান্না প্রায় হয়ে এসেছে। তনিমা আবার রান্নাতে মন দিল। হঠাৎ ওর কানে ডাইনিং রুমে হাসাহাসি আর কথা বলার শব্দ আসছিল। ও তাড়াতাড়ি করে গ্যাসটা বন্ধ করে বাইরে এসে দেখলো রঞ্জা আর সৌভিক এসেছে। রঞ্জা তনিমাকে দেখে তাড়াতাড়ি করে এসে জড়িয়ে ধরল। কেমন আছো বৌদি? আর তোমার বেবি কেমন আছে? সবাই ভালো আছে। তোরা কেমন আছিস? সৌভিক, আমাদেরকে তো দেখতেই পাচ্ছ, একদম বাড়িয়া। এটা শুনে সবাই হেসে উঠল। তাতাই রঞ্জার কাছে গিয়ে ওর কাঁধে হাত দিয়ে বলল, জানিস, আজকে বাড়িতে হেব্বি হেব্বি রান্না হয়েছে। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। সারা ঘর গন্ধে ম ম করছে একদম। সৌভিক, দাদা কোথায়? দাদাকে তো দেখতে পাচ্ছি না। তনিমা কিছু বলার আগেই তাতাই বলল, দাভাই তো অফিসে গেছে। রঞ্জা, সে কি, আজকের দিনেও দাদা অফিসে গেছে? কোথায় ঘরে থেকে বৌদিকে হেল্প করবে, তা না করে ও কাজে চলে গেল? তাতাই, দাদা অফিসে বেরোনোর সময় বেশ রেগেছিল দেখে মনে হলো। আমি ওকে বললাম একটু কলেজের সামনে ছেড়ে দিতে। ও আমার কোনো কথা না শুনেই চলে গেল। আমি বাইরে বেরিয়ে বাসের জন্য
বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার বন্ধু অর্ণব ফোন করে বলল, রেজাল্টের ডেট পাল্টে গেছে, তাই ঘরে ফিরে এলাম। রঞ্জা: দাদা ভাই রেগে আছে, কিন্তু কেন? বৌদি, কিছু কি হয়েছে তোমাদের দুজনের মধ্যে? তনিমা: আসলে ও আমাকে চেকআপে নিয়ে যেতে চেয়েছিল, আর আমি বাড়িতে পুজো বলে যাইনি, তাই ও হয়তো রাগ করেছে আমার উপর। তোমরা চিন্তা করো না, আবার ঠিক হয়ে যাবে। অভিকে আমি ভালোভাবে চিনি, ও আমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতেই পারবে না। আর এই অবস্থায় তো একদমই না। রঞ্জা: মা কোথায়? মাকে তো দেখছি না। হঠাৎ পিছন থেকে আলপনা দেবী ঘরে ঢুকতে ঢুকতে বলল, এই তো আমি চলে এসেছি। আলপনা দেবীর সাথে সাথে দুটো লোক ব্যাগপত্র হাতে নিয়ে ঘরে ঢুকলো। আলপনা দেবী বলল, তোমরা ব্যাগপত্রগুলো ঠাকুর ঘরের সামনে গিয়ে রেখে আসো। রঞ্জা তাড়াতাড়ি করে গিয়ে মাকে জড়িয়ে ধরল। আলপনা দেবী আলতো করে রঞ্জার গালে হাত দিয়ে আদর করে দিল। তারপর সৌভিকের কাছে এসে বলল, বাবা, দাঁড়িয়ে আছো কেন? বসো। এই অপু, জামাইয়ের জন্য খাবারের ব্যবস্থা কর। সৌভিক: না না মা, অত ব্যস্ত হওয়ার দরকার নেই, আগে ফ্রেশ হও, তারপরে না হয় খাওয়া দাওয়া হবে। এদিকে তনিমা এক কোনায় দাঁড়িয়ে অভিজিতের কথাই ভেবে যাচ্ছে। দেয়ালে টাঙানো ঘড়িতে তাকিয়ে দেখলো 11:30 বাজে। কিছুক্ষণ পর আলপনা দেবী স্নান সেরে একটা লাল পাড় সাদা শাড়ি পরে নিচে নেমে আসলো, আর তারপর জোগাড়জাটিতে লেগে গেল। আস্তে আস্তে পাড়ার কিছু মহিলারাও এসে আলপনার সাথে পুজোর কাজে হাত লাগালো। আলপনা: তনিমা, রান্না বান্না সব হয়ে গেছে তো? হ্যাঁ মা, সব হয়ে গেছে। ও, ওগুলো ভালো করে ঢেকে রেখো, কিছুক্ষণ পরেই আশ্রম থেকে ব্রাহ্মণেরা চলে আসবে যে। রঞ্জা আর সৌভিক দুজনেরই নিচে বোর লাগছিল বলে ওরা ছাদে উঠে গল্প করতে লাগলো। অন্যদিকে দাদু আর জ্যাঠামশাই দুজনেই পাশাপাশি চেয়ারে বসে গল্প করছিল। আর তাতাই অপর্ণা দেবীর পাশে বসে ভালো ভালো মিষ্টি সন্দেশ ফলের দিকে তাকিয়ে হাউতাশ করে বসেছিল। পাড়ার মহিলারা তাতাইকে দেখে অপর্ণা দেবীকে বলল, দিদি, তোমার ছেলেটা তো বেশ বড়ই হয়ে গেছে, ও তো বিয়ের বয়সও হয়ে গেছে, তা কবে সুখবরটা শুনছি? অপর্ণা দেবী একটু হেসে, হ্যাঁ হ্যাঁ, একটা ভালো মেয়ে পেলেই বিয়ে দিয়ে দিব। ওই এসেই একে শোধরাবে, আমি বাবা পারবো না। এটা শুনে সবাই হাসতে লাগলো। তাতাই একটু লজ্জা পেয়ে ওখান থেকে উঠে সমরেশবাবুর পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ পরে তনিমা সেজে গুজে বাইরে বেরোলো। দেখে সবাই মুগ্ধ হয়ে ওকে দেখতেই লাগলো। পরনে আটপৌরো লাল পাড় সাদা শাড়ি, কোমরে একটা মোটা বিছে, গলায় সীতাহার, কানে ঝুমকো, আর হাতে মোটা চূড়। তনিমা একেবারে বাঙালিয়ানার সেজে উঠেছে। সবাই ওর দিকে দেখে এক মুহূর্তের জন্য মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তাতাই চেয়ার থেকে উঠে তনিমার কাছে গিয়ে বলল, আরে বাস বৌদি, কি লাগছে গো তোমায়? দাদা থাকলে তো পুরো অজ্ঞানী হয়ে যেত। এক কাজ করি, তোমার একটা ফটো তুলে দাদাকে পাঠিয়ে দিলেই তো হয়। এই বলে ও তাড়াতাড়ি করে ফোন বার করে একটা ফটো তুলে অভিজিৎকে সেন্ড করে দিল। অভিজিৎ কিছু ক্লায়েন্টের সাথে কনফারেন্স মিটিং করছিল। হঠাৎ ফোনে মেসেজ আসার আওয়াজ পেয়ে ফোনের দিকে তাকিয়ে দেখলো তাতাই একটা মেসেজ পাঠিয়েছে। ও ফোনটা খুলে ফটোটা দেখে 1 মিনিটের জন্য সব কিছুই ভুলে গিয়ে মুগ্ধ হয়ে ওর ফটোর দিকে তাকিয়েই রইল আর হাসতে লাগলো। আমার তনিমাকে আজকে তো বেশ সুন্দর লাগছে। এমনিতেই ওকে সবসময় ভালো লাগে, কিন্তু আজকের ব্যাপারটা একদমই আলাদা। হঠাৎ একজনের আওয়াজে ভাবনা থেকে বেরিয়ে আসলো, মিস্টার গাঙ্গুলি, আপ সুন রহে হো না?
অভিজিৎ তাড়াতাড়ি করে ফোনটা রেখে দিয়ে বলল, सॉरी गाइस, आई एम एक्सट्रीमली सॉरी। असल में एक जरूरी मैसेज आया था। आप बोलिए। क्लाइंट, मिस्टर गांगुली, मुझे ये प्रोजेक्ट बहुत अच्छा लगा। इस प्रोजेक्ट के लिए मैं इन्वेस्ट करूंगी। এটা শুনে অভিজিৎ খুব খুশি হয়ে মিস্টার আগারওয়ালের দিকে হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করল। মিস্টার আগারওয়াল বলল, কংগ্রেচুলেশন মিস্টার গাঙ্গুলি। অভিজিৎ বলল, থ্যাংক ইউ সো মাচ মিস্টার আগারওয়াল, নাইস টু মিট ইউ। এই বলে ওরা ওখান থেকে বেরিয়ে যায়।